আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই পার্টটা পড়তেছিলাম, এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পর্যাবৃত ধর্মের অলরেডি ৩ টা পার্ট পড়ে ফেলছি। একটা আমরা পড়ছিলাম শিল্ডিং ইফেক্ট, সেকেন্ড পার্টে আমরা পড়ছি হচ্ছে পরমাণুর আকার বা সাইজ, ৩ নাম্বারে পড়ছি হচ্ছে আয়নীকরণ শক্তি। সো আজকে হচ্ছে আমরা পার্ট 4 দেখব। সো পার্ট 4 খুবই ইম্পর্টেন্ট। পার্ট 4 হচ্ছে ইলেকট্রন আসক্তি। সো ইলেকট্রন আসক্তি। সো আমরা যখন ইলেকট্রন আসক্তি পড়বো, ইলেকট্রন আসক্তি পড়ার জন্য আমাকে কিছু জিনিসপত্রটা মনে রাখতে হবে। আগের মতোই এখানে মনে রাখতে হবে এটা অবশ্যই গ্যাস হইতে হবে, তারপর ওই যে বিচ্ছিন্ন পরমাণু হইতে হবে, বিচ্ছিন্ন পরমাণু হইতে হবে, তারপর হচ্ছে 1 মোলের জন্য হিসাব করা হয়, 1 মোলের জন্য হিসাব করা হয়। আচ্ছা, গ্যাস, বিচ্ছিন্ন পরমাণু, 1 মোল। এবার আয়নীকরণ শক্তিতে তুমি যখন চিন্তা করছিলা তখন তুমি কি করছিলা? ইলেকট্রনকে তার সবার বাইরের শক্তি স্তর থেকে তুমি কোথায় পাঠাইছিলা? অসীমে পাঠাইছিলা। মনে করে দেখো, এটা যদি হচ্ছে আমার তার নিউক্লিয়াসটা হয়, এটা যদি তার নিউক্লিয়াসটা হয়, এটা যদি তার একটা শক্তি স্তর হয়, এটা ধরো আরও একটা শক্তি স্তর, আমি একটা কথার কথা বলতেছি। এবার এখানে যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে তার যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটাকে আমরা কোথায় পাঠাইছিলাম? অসীমে পাঠাইছিলাম। এটা ছিল আমার আয়নীকরণ শক্তি ইনফিনিটিতে। এটা ছিল আমার আয়নীকরণ শক্তি, আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, আয়োনাইজেশন এনার্জির বেসিক পার্ট কিন্তু এটাই ছিল। ঠিক আছে, যে এটা আমার আয়োনাইজেশন এনার্জি। এবার ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হবে জিনিসটা? এটা রিভার্স হবে। গ্যাস থাকবে, বিচ্ছিন্ন পরমাণু থাকবে, 1 মোল থাকবে। এবার যে ইলেকট্রনটাকে তুমি অসীমে পাঠাইলা, সেই ইলেকট্রনটা অসীম থেকে সব বাইরের শক্তি স্তরে আসবে। তাহলে এবার ইলেকট্রন কি করবে? আসবে। তাহলে ইলেকট্রন, আমি একটু খাঁটি বাংলা ভাষায় লিখি, ইলেকট্রন আসবে, ইলেকট্রন আসবে from infinity, from infinity. ওকে, সো এই হচ্ছে মোটামুটিভাবে কয়েকটা সিম্পল কথাবার্তা। কার জন্য ভাইয়া এই কথাগুলো হচ্ছে ইলেকট্রন আসক্তির জন্য, ইলেকট্রন আসক্তির জন্য। আচ্ছা, সো ইলেকট্রন আসক্তির জন্য এই কয়েকটা কথা আমার মনে রাখতে হবে, মোটামুটি বুঝলাম। এখন একটু চিন্তা করো, ইলেকট্রন আসক্তি, এর ইংলিশটা হচ্ছে আমি একটু আগে দেখাইছিলাম, তোমরা মনে হয় দেখছিলা, ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে লিখবো হচ্ছে ইএ, এরপর থেকে আমরা এটাই লিখবো। সো যখন কোথাও দেখবা ইএ, এটার মানে বুঝবা ইলেকট্রন অ্যাফিনিটি, তার মানে ইলেকট্রন আসক্তি, ইএ লিখবো শর্ট ফর্মে। আচ্ছা, তাহলে ইলেকট্রন আসক্তি বা হচ্ছে ইএ। সো যখন আমি ইএ পড়তে যাব, আমাকে এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এবং ইলেকট্রন আসবে ফ্রম ইনফিনিটি। সো আমি যদি এক্সাম্পল আকারে চিন্তা করি, দেখো এখানে কি ছিল? এ গ্যাসিয়াস অবস্থায় 1 মোল ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত হবে। এটাও অবশ্যই গ্যাসিয়াস অবস্থায়। এটা ছিল আমার আয়োনাইজেশন এনার্জি। এবার আমি যদি তোমাকে বলি, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি এই জিনিসটা কি হবে? ইলেকট্রন অ্যাফিনিটি এই জিনিসটা কি হবে? এটাও খুবই সহজ। কিভাবে হবে? তাহলে তুমি বলবা, ভাই ইলেকট্রন অ্যাফিনিটি আপনি যখন চিন্তা করবেন, ইলেকট্রন অ্যাফিনিটি যখন চিন্তা করবেন, এটা অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকবে। এটা এবার কি করবে? ইলেকট্রনটা রিসিভ করবে, রিসিভ করে এবার সে কি করবে? একক ঋণাত্মক অ্যানায়নে পরিণত হবে, এবং সেটা অবশ্যই কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। তুমি দেখো ঠিক উল্টাটা কিন্তু আসতেছে। গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু, গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু, 1 মোল ইলেকট্রন তার বাইরের শক্তি স্তর থেকে অসীমে পাঠায়, 1 মোল ইলেকট্রন অসীম থেকে তার বাইরের শক্তি স্তরে রিসিভ করে বা গ্রহণ করে একক ধনাত্মক ক্যাটায়ন, একক ধনাত্মক অ্যানায়ন, এই যে পরিণত হয়েছে। তাহলে এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, আর এটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। সহজ ভাষায় এখানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ন। তাহলে ইলেকট্রন আসক্তি এটা মানে কি? ইলেকট্রন গ্রহণ। ঠিক আছে, সো এটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, এটা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে এই আয়নীকরণ শক্তিতে ইলেকট্রন ছেড়ে একক ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, আর ইলেকট্রন আসক্তিতে ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। তো এই হচ্ছে ইলেকট্রন আসক্তির বেসিক কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্ট। সো আমরা চলো একটু সংজ্ঞাটা দেখে ফেলি। দেখো এই সংজ্ঞাটা এখানে বলা আছে, ওই যে দেখো এবার কিন্তু সে ধাক্কা দিচ্ছে। তাহলে ধাক্কা দিচ্ছে, আগের বার তুমি টান দিচ্ছিলা, আয়নীকরণ শক্তিতে ইলেকট্রনকে টান দিচ্ছিলা, এবার এখানে ধাক্কা দিচ্ছে। কি বলা হয়েছে? গ্যাসীয় অবস্থা হতে কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে 1 মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ, এই যে একটু খেয়াল করো, এইখানে একটা কথা আছে, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলা হয়? ইলেকট্রন আসক্তি। তার মানে জিনিসটা কি দাঁড়াবে? এই যেরকম গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে গ্যাসীয় অবস্থায় 1 মোল একক ঋণাত্মক আয়নে পরিণত হইতে গেলে যে শক্তি নির্গত হয়,
যে শক্তি নির্গত হয়। এভাবে চিন্তা করো, একটা কলমের মাথায় একটা ক্লিপ আছে, তুমি টান দিয়ে বের করবা, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি, তুমি টান দিয়ে বের করবা, তাহলে শক্তি শোষণ। তাহলে এটার উল্টাটা কি? ইলেকট্রন যখন আসবে, তাহলে যখন ইলেকট্রন আসবে তখন এটার উল্টা প্রসেস হবে। তাহলে আয়নীকরণ শক্তি ছিল তাপহারী প্রক্রিয়া, তাপহারী প্রক্রিয়া, কারণ ইলেকট্রনকে বের করতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটা কি প্রক্রিয়া হবে? এখানে যদি আমি বলি ডেল্টা এইচ এর সাইনটা কি হবে? ডেল্টা এইচ এর সাইনটা হবে নেগেটিভ। এটা কি প্রক্রিয়া? তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া, তাপ উৎপাদী প্রক্রিয়া। ওকে, সো এটা আমি মোটামুটি মাথায় রাখলাম আপাতত। এইবার আমি যদি তোমাকে একটু ঠান্ডা মাথায় বলি, এইখানে একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এইখানে তোমার যদি বলা হয় এখানে কততম ইলেকট্রন আসক্তি এটা? ভাইয়া তুমি বলবা এটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। এটা কি? প্রথম ইলেকট্রন আসক্তি, প্রথম ইলেকট্রন আসক্তি। তাহলে এখন আমি যদি বলি সেকেন্ড ইলেকট্রন আসক্তি, এটা কি হবে? সেকেন্ড ইলেকট্রন আসক্তি, এটা কি হবে? তাহলে তুমি বলবা এটা তো খুবই সহজ, এটা তো ভাই খুবই সহজ, এটা খুবই সহজ। কেমনে খুবই সহজ? কিভাবে? তুমি দেখো এ মাইনাস, এটা গ্যাসীয় অবস্থায় থাকবে, এটা ইলেকট্রন গ্রহণ করবে, এখানে কি হয়ে যাবে এবার এ এ টু মাইনাস, এটা কি হয়ে যাবে? গ্যাসীয় অবস্থায়, এটা হয়ে যাবে। এখন আমি যদি তোমাকে বলি তৃতীয় ইলেকট্রন আসক্তি, ভাইয়া এটা কি কঠিন? তুমি বলবা না, এটাও তো ভাই কঠিন না, আগের মতো আয়নীকরণ শক্তির মতো এখানেও চিন্তা করব। এখানে কি হবে? এ টু মাইনাস, এটা গ্যাসীয় অবস্থায়, এবার সে কি করবে? আরও 1 মোল ইলেকট্রন গ্রহণ করে, এখানে কি হয়ে যাবে? এ থ্রি মাইনাস, এটা গ্যাস হয়ে যাবে, তাই না ভাইয়া? হ্যাঁ আসলেই তাই, জিনিসটা এইটাই। এইখানে আমার প্রথম আয়নীকরণ ইলেকট্রন কি বলে ইলেকট্রন আসক্তি, এটা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, এটা আমার তৃতীয় ইলেকট্রন আসক্তি। এবার একটু ক্যাচাল আছে, প্রথম ইলেকট্রন আসক্তি এটার ক্ষেত্রে ডেল্টা এইচ এর সাইনটা কি আসছে? নেগেটিভ আসছে। বাট তুমি যখন সেকেন্ড ইলেকট্রন আসক্তিতে আসবা তখন এটার অ্যান্সারটা হয়ে যাবে পজিটিভ। ফাইনাল অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। আসলে এখানে মাইনাস আসে, মানে এটা মাইনাস এটা প্লাস আসে, পরে যোগ করে প্লাস হয়, আমি দেখাবো একটু পরে, বাট ফাইনাল অ্যান্সারটা পজিটিভ আসে। থার্ড যদি চিন্তা করো, থার্ড 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 হবে পজিটিভ। এখন তোমার মাথায় প্রশ্ন, তাহলে ভাই ফোর্থ কি আবার নেগেটিভ হবে? না ভাইয়া, অ্যান্ড সো অন, সবাই কি হবে ভাইয়া? এই ধারাটা ফলো করবে, সবাই এই ধারাটা ফলো করবে। এরপরে সব পজিটিভ, শুধুমাত্র প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ তাপের ক্ষেত্রে, বাকি সবগুলা কি পজিটিভ। জিনিসটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমরা যখন আয়নীকরণ শক্তির ক্ষেত্রে চিন্তা করতেছিলাম, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ডেল্টা এইচ, ডেল্টা এইচ এটা কি? অলওয়েজ পজিটিভ। বাট ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে জিনিসটা কিন্তু এরকম না। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ডেল্টা এইচ ওয়ান এইটা নেগেটিভ, ডেল্টা এইচ টু, ডেল্টা এইচ থ্রি, ডেল্টা এইচ ফোর, ডেল্টা এইচ ফাইভ অ্যান্ড সো অন, এরা সবাই কি ভাই? পজিটিভ। তাহলে এখন কিন্তু এটা খটকা লেগে গেল। কি খটকা? ভাই প্রথমটা নেগেটিভ, বাকি সব পজিটিভ। ইলেকট্রন আসক্তির প্রথমটা নেগেটিভ, বাকি সব পজিটিভ। আয়নীকরণ শক্তির সবই পজিটিভ, কোনো নেগেটিভ নাই। এখন এরকম কেন ভাইয়া? আপনি এরকম কেন আচরণ করতেছেন এটা একটু বুঝান। দেখো আমি তোমাদের বুঝাই। ধরো আমরা কাজ শক্তি উপপাদ্যর ওই চ্যাপ্টারটার মধ্যে একটা ফর্মুলা ছিল W = Fs cos θ। হ্যাঁ আচ্ছা, এখন এই থেটা যদি 0 ডিগ্রি হয় তাহলে W = হয় Fs, এবং এই অ্যান্সারটা আসে পজিটিভ। এই অ্যান্সারটা কি আসে? পজিটিভ। আচ্ছা গেল এটা, গেল এটা, হ্যাঁ ভাই গেল। এবার দেখো থেটা যদি 180 ডিগ্রি হয় তাহলে W = আসে -Fs, কারণ cos 180 ডিগ্রির মান নেগেটিভ, -1। তাহলে এই ক্ষেত্রে আমি অ্যান্সারটা কি বলতে পারি? এই অ্যান্সারটা কি আসছে? নেগেটিভ আসছে। ভাই এই কাজের কথা কেন এখানে আসতেছে? কাজের কথাই কাজে লাগবে অ্যাকচুয়ালি। এখানে একটু খেয়াল করো, এই ডব্লিউটা কি? তোমাকে যদি বলি তুমি বলবা ভাইয়া ডব্লিউটা হচ্ছে কাজ, সহজ হিসাব, ডব্লিউটা হচ্ছে কাজ। মনে রাখবা কাজ মানেই হচ্ছে শক্তি, কাজ এক প্রকার শক্তির পরিবর্তন, শক্তি মানেই হচ্ছে তাপ। এটা কি আমরা জানি? এটা কি জানি? এটা কি আমরা জানি? হ্যাঁ ভাই আমরা জানি, তাপ এক প্রকার শক্তি, শক্তি যতক্ষণ আছে ততক্ষণ তুমি কাজ করতে পারবে। তাহলে কাজ, শক্তি, তাপ এরা কি ইকুইভ্যালেন্ট, মানে সমান, সহজ ভাষায় আমি ধরতেছি। তাহলে কাজ যদি পজিটিভ হয়, শক্তি পজিটিভ, তার মানে তাপ পজিটিভ। কাজ যদি নেগেটিভ হয় তাহলে শক্তি নেগেটিভ, তাহলে তাপ নেগেটিভ। এখন আমার কিন্তু তাপের কাজ আমি যদি বের করতে পারি ভাইয়া কাজ কি হচ্ছে, তাহলে আমি যদি কাজ পজিটিভ পাই তাহলে তাপও পজিটিভ, আমি যদি পাই কাজ নেগেটিভ তাহলে তাপও নেগেটিভ হবে। সহজ হিসাব, আমার কাছে সহজ হিসাব, একদম সিম্পল হিসাব। সবসময় আমি এইভাবেই চিন্তা করব। এখন তোমাদেরকে কিছু ফিজিক্স পড়াই, চলো আমরা একটু ফিজিক্স পড়ি। ধরো এইখানে
এইখানে এইখানে এরকম একটা মাটি আমরা বেজ নিলাম, হ্যাঁ, এইখানে একটা ব্লক ধরো এখানে দাঁড়ায় আছে, এরকম একটা ব্লক এখানে তুমি মাটির উপর রাখছো, ব্লক এখানে একটা মাটির উপর রাখছো, মাটির উপর রাখছো, এই যে এভাবে রাখছো। এবার এটার ওজন কোন দিয়ে কাজ করবে ভাই? এটার ওজন কোন দিয়ে কাজ করবে? স্বাভাবিকভাবে এটার ওজন কাজ করবে নিচের দিকে, এটার ওজন কাজ করবে নিচের দিকে। হ্যাঁ ভাই, এটা নিচের দিকে কাজ করবে, জানি আমি এটা। এরপর এটা প্রতিক্রিয়া বল কোন দিয়ে কাজ করবে? উপরের দিকে কাজ করবে। এগুলো আমরা জানি, এগুলো আমরা সব জানি। এটা হচ্ছে mg, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে r, তাই না? হ্যাঁ ভাই, আমরা জানি। এবার তোমাদেরকে একটু জিনিস আমি তোমাদেরকে বলি, ধরো এটা তোমরা জানি, ধরো এবার এটা হচ্ছে আমার একটা হাত ওপেন ফ্রি আছে, হ্যাঁ ফ্রি আছে, এটার মধ্যে আমি এই স্লাইড চেঞ্জার যে ডিভাইসটা আছে এটা রাখলাম, এটা আমি এখানে ধরে রাখলাম। এখন এটা আমি জাস্ট এভাবে ধরে রাখছি, এটা মাটিতেও নামাচ্ছি না, উপরে উঠাচ্ছি না। তুমি আমাকে ঠান্ডা মাথায় বলো আমি এইখানে কোন দিকে বল প্রয়োগ করে এটাকে এখানে আটকায় রাখছি? তুমি বলবো ভাই এটার ওজন কাজ করতেছে, আমি দেখতেছি নিচের দিকে। আপনি যদি হাতটা টান মারেন এটা নিচে পড়ে যাবে, খাড়া ঠাম করে নিচে পড়ে যাবে। ট্রু? হ্যাঁ ভাই ট্রু। তার মানে এটাকে আপনি উপরের দিকে ধাক্কা দিয়ে ঠেস দিয়ে ধাক্কা দিয়ে আপনি রাইখা দিচ্ছেন এবং এটা ঠিক এখানে দাঁড়ায় আছে। তাহলে তোমাকে যদি বলা হয় কোথাও যে একটা ব্লক ধরো এখানে শূন্যে, একটা ব্লক এখানে শূন্যে ভাসতেছে বলতে তুমি আটকায় রাখছো, এটার মানে কি তুমি ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করে রাখছো? বলো তো ভাইরা, ফোর্সটা অ্যাপ্লাই করে রাখছো উপরের দিকে, কারণ নাইলে তো এটা কখনো ভেসে থাকবে না। তুমি একটু চিন্তা করো, এইটা এই যে দেখো আমি কিন্তু উপরের দিকে ধাক্কা যদি না দিয়ে রাখতাম এটাকে, মানে আমি যে ধরে রাখছি আমার হাতের বলটা অ্যাকচুয়ালি উপরের দিকে আছে, এভাবে চিন্তা করো। ধরো আমি এটা এখানে আটকে রাখছি, আমি ছেড়ে দিলে কিন্তু এটা নিচে পড়ে যাবে। তার মানে আমার এই দুই হাতের দুই আঙুল দিয়ে আমি কোন দিকে এই স্লাইড চেঞ্জিং ডিভাইসের উপর বল প্রয়োগ করে রাখছি? তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। তুমি বলবো ভাই উপরের দিকে একটা ঠেস মেরে রাখছেন, ধাক্কা দিয়ে রাখছেন, তাই এটা এখানে আটকায় আছে, তাই না ভাইয়া? হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া। তাহলে তোমার এখানে প্রয়োগকৃত বলটা কোন দিকে? প্রয়োগকৃত বলটা কোন দিকে? প্রয়োগকৃত বলটা উপরের দিকে। খেয়াল রেখো, প্রয়োগকৃত বলটা কোন দিকে? উপরের দিকে। ওকে, চমৎকার। এবার ধরো তুমি এটাকে উপরের দিকে উঠাবা, কি করবা? এবার তুমি এটাকে উপরের দিকে উঠাবা, কি করবা? উপরের দিকে উঠাবা, বুঝো ভালো করে। তাহলে এই পজিশন থেকে তুমি এটাকে উপরের দিকে উঠাবা, তাহলে এটা সরণ কোন দিকে হবে? সরণ কোন দিকে হবে? তুমি বলবো ভাই এটাকে উপরের দিকে উঠাবেন আপনি, তাহলে সরণও তো উপরের দিকে হবে। সরণও কোন দিকে হবে? উপরের দিকেই হবে। সরণ 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 এস, এটা উপরের দিকে। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তুমি বলবো ভাইয়া বল আর সরণের মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কাজটা কি হবে? এই ক্ষেত্রে তুমি যদি ম্যাথমেটিক্যাল কাজ মেজারমেন্ট করো, কাজ কি হবে? কাজ ডব্লিউ আসবে পজিটিভ, ডব্লিউ আসবে পজিটিভ। আচ্ছা, গেল এটা। এবার এই ব্লকটাকেই এখান থেকেই ধরো এই যে ব্লকটা, এই যে আমার স্লাইড চেঞ্জারটা, এটাকে আমি এবার নিচের দিকে নামাবো, গ্রাজুয়ালি নামাবো, ঠাম করে ছেড়ে দিব না, গ্রাজুয়ালি নিচের দিকে নামাবা। তাহলে তুমি চিন্তা করো, গ্রাজুয়ালি যদি নিচের দিকে নামো, তার আগে চিন্তা করো যদি ছেড়ে দাও তাহলে কিন্তু ঠাস করে পড়ে যাবে। তাহলে তুমি আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছ, এটার মানে কি বলো তো? তোমার এই যে হাত দিয়ে তুমি উপরের দিকে একটা বল প্রয়োগ করে রাখছো, হ্যাঁ বল প্রয়োগ করে রাখছি, এবার এটা কেন নিচের দিকে পড়ে যাচ্ছে? ওজনের জন্য নিচের দিকে পড়ে যাচ্ছে। তার মানে তোমার এই প্রয়োগকৃত বলের মান আর যদি এই বস্তুটার ওজন সমান হয়, এটা এখানে দাঁড়ায় থাকবে, আটকায় থাকবে, বুঝো ভালো করে। এবং তোমার প্রয়োগকৃত বলের দিক কিন্তু উপরের দিকে স্টিল, কারণ তুমি এটাকে আটকায় রাখছো, ঠেক দিয়ে রাখছো, এবং এটার ওজনটা নিচের দিকে আছে। তোমার প্রয়োগকৃত বল এবং ওজন সমান এবং দিক বিপরীত, তাই এখানে আটকায় আছে। এবার আমি যদি বলি উপরের দিকে প্রয়োগকৃত বলের মানটা আমি আস্তে আস্তে কমাবো, তাহলে এই ব্লকটা কি করতে থাকবে? তুমি বলবা যেহেতু আপনি ভাইয়া উপরের দিকে ঠেক বলটা আস্তে আস্তে কমাবেন, তাহলে এই ব্লকটা কি করতে থাকবে? নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকবে। এক্স্যাক্টলি ভাইয়া, আস্তে আস্তে নামতে থাকবে। বাট এটা কিন্তু আমি উপরের দিকে উঠাচ্ছিলাম, উপরের দিকে উঠাচ্ছিলাম। এখন আমি যদি নামাইতে চাই সেম ব্লকটাকে নামাইতে চাই, তুমি আমার বলো তো ভাইয়া আমার প্রয়োগকৃত বল স্টিল কোন দিকে আছে? তুমি বলবো ভাই প্রয়োগকৃত বল স্টিল আপনার উপরের দিকেই আছে, কারণ আপনি উপরের দিকে প্রয়োগকৃত বলের মানটা ওজন থেকে আস্তে আস্তে একটু পরিমাণ কমাইছিলেন। মানে জিনিসটা এরকম, ধরো আমার এই প্রয়োগকৃত বলের মান হচ্ছে 20 নিউটন, আর ওজনের মানটা হচ্ছে, এটা হচ্ছে ওজন, ধরো ওজনের মানটা হচ্ছে 30 নিউটন। তাহলে এখন এই ব্লকটা আস্তে আস্তে কি থাকবে? নিচের দিকে নামতে থাকবে আস্তে আস্তে, কিন্তু আমার প্রয়োগকৃত বল এখনো কোন দিকে আছে? উপরের দিকেই আছে। আমি জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি, অ্যানালাইসিসটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। ওকে, সো আমার উপরের দিকে বল আছে 20 নিউটন। এখন আমি এই বলের মানটা ওজন থেকে একটু আস্তে আস্তে কমাইতেছি, ব্লকটা নিচের দিকে নামতেছে। তাহলে সরণটা কোন দিকে হচ্ছে? সরণটা হচ্ছে নিচের দিকে। সরণ কি হচ্ছে? নিচের দিকে। সরণ কি হচ্ছে? সরণ হচ্ছে নিচের দিকে। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এই ক্ষেত্রে বল আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কাজের মানটা কি হবে? কাজের মানটা হবে নেগেটিভ, কারণ 180 ডিগ্রি হলে কাজের মান কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এবার এটা বুঝে লাভ কি হয়েছে? আমার অনেক লাভ হয়েছে ভাই, বিলিভ করো। কতটা যে লাভ হয়েছে তুমি চিন্তাও করতে পারবে না। দেখো আমি তোমার দেখাই কি লাভ হয়েছে। দেখো, ধরো
এ গ্যাস প্লাস ইলেকট্রন, এটা তো আমার ইলেকট্রন আসক্তি এবং এটা আমার প্রথম ইলেকট্রন আসক্তি, এটা আমি জানি, আনডাউটেডলি এটা আমি জানি, এটা আমার প্রথম ইলেকট্রন আসক্তি, এটা আমার প্রথম ইলেকট্রন আসক্তি। এবং এই ক্ষেত্রে এটাও আমি জানি ডেল্টা এইচ এর অ্যান্সারটা হচ্ছে ডেল্টা এইচ 1, এটা হচ্ছে নেগেটিভ, এটা আমি জানি। এবার তুমি একটু চিন্তা করো, এ মাইনাস গ্যাস প্লাস ইলেকট্রন, এইখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো ভাইয়ারা, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এটার চার্জ কি ভাইয়া, এটার চার্জ কি, তুমি বলবো ভাই নেগেটিভ, এটার চার্জ কি নেগেটিভ, তাই না ভাই? হ্যাঁ ভাই, দুটোই নেগেটিভ। তার মানে জিনিসটা কীরকম, ধরো এ মাইনাস, এটা হচ্ছে তার বাইরের শক্তি স্তর, এটা হচ্ছে তার বাইরের শক্তি স্তর। এবার অসীমে থাকা একটা ইলেকট্রন যেটা মাইনাস চার্জ, এটাকে তুমি এখানে আনতে চাও, এই মাইনাসটা, এই ইলেকট্রন এই মাইনাসটা এখানে কি খুব সহজে আসতে চাবে না চাবে না? তুমি এটা ঠান্ডা মাথায় চিন্তা করো, এই মাইনাসটা এই মাইনাসের কাছে আসতে চাবে না চাবে না? তুমি বলবো আসতে চাবে না, কারণ নেগেটিভ নেগেটিভ চার্জ পরস্পরের কি করবে, বিকর্ষণ করবে। চিন্তা করো, মাইনাস মাইনাসরে কি করবে, বিকর্ষণ করবে। হ্যাঁ ভাই, আসতে চাবে না, কিন্তু আমার তো আনতে হবে ভাই, তাহলে আমার কি করতে হবে, কান ধরে টান দিতে হবে, তাহলে টান লাগাও। তাহলে এই ক্ষেত্রে তোমার এই দিকে কি হচ্ছে, স্মরণ হচ্ছে, এবং তোমার বলও কোন দিকে প্রয়োগ করছো, টান দিছো তো ভাইয়া, তাহলে তোমার বলও প্রয়োগ করছো এই দিকেই। খেয়াল করে দেখো, বলও প্রয়োগ করছো কি একই দিকে, টান লাগাইছো, তাহলে বল প্রয়োগ করছো এদিকে, স্মরণও এই দিকেই হয়েছে, ইলেকট্রন তো আসছে, তাহলে বল এবং স্মরণ দিক একই, তাহলে থিটা কত ডিগ্রি, থিটা 0 ডিগ্রি, তাহলে কাজের মান কি হবে এই ক্ষেত্রে, কাজের মান হবে পজিটিভ। তোমাদেরকে বলছিলাম কাজ মানেই হচ্ছে তাপ, তাহলে ডেল্টা এইচও কি হবে এখানে পজিটিভ হবে, ডেল্টা এইচও কি হবে পজিটিভ হবে। এই যে দেখো অ্যান্সার তুমি পেয়ে গেছো, A2 মাইনাস, এটা হচ্ছে গ্যাস, তাহলে এই ক্ষেত্রে ডেল্টা H2 এর অ্যান্সার কি আসবে, তুমি বলবা ডেল্টা এইচ হচ্ছে পজিটিভ। এখন তোমার যদি জিজ্ঞেস করি কেন পজিটিভ হয়েছে ওয়াই, তখন তুমি বলবা ভাইয়া এখানে মাইনাস মাইনাসকে বিকর্ষণ করে, এটা হচ্ছে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ। কি বললাম, কথাটা কি বললাম, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ। সো বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ। সো দ্বিতীয় তৃতীয়, তুমি যদি এবার দ্বিতীয়টা দেখো, দেখো A2 মাইনাস, এটা তো দ্বিতীয়, তৃতীয়টা দেখো প্লাস ইলেকট্রন, এখানে কি দিবে A3 মাইনাস। এখন দেখো এই মাইনাসের কাছে এই মাইনাস আসতে চাবে না, আসতে চাবে না, তাহলে মাইনাসের কাছে মাইনাসকে তুমি তা দিবা টান, আসতে চাবে না, স্মরণ একই দিকে, বল যেদিকে স্মরণ একই দিকে, থিটা 0 ডিগ্রি, তাহলে কাজ পজিটিভ, কাজ মানেই তাপ, তাহলে তাপও পজিটিভ। সহজ ভাষায় আমি যে তোমাদেরকে জিনিসটা বলতেছিলাম, যে কোনো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এটা কি হবে পজিটিভ হবে, কারণ এখানে সবসময় কি হবে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ হবে। তাহলে পুরো জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে প্রথমটা শুধু নেগেটিভ, বাকি সব পজিটিভ। আচ্ছা, প্রথমটা কেন নেগেটিভ হয় এটা তোমার মাথায় আসতে পারে। তুমি দেখো এটা পরমাণু, আর ধরো কলম দিয়ে চিন্তা করো, এটা ধরো কলম আর একটা ক্লিপ, তোমার হাতে এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপটা ধরো ইলেকট্রন, এটা অসীমে আছে, এখন এটাকে তুমি এখানে টান দিয়ে ধরে এনে লাগাচ্ছ, যখন তুমি এখানে অ্যাটাচ করবা তখন এই কলমের সারফেস আর কলমের মুখের সারফেসের মধ্যে কি তৈরি হবে, একটা ঘর্ষণ তৈরি হবে। ঘর্ষণে কি তৈরি হয়, তাপ উৎপন্ন হয়, কারণ অ্যাটাচমেন্ট হবে। তো অ্যাটাচমেন্ট মানে বন্ড ফর্মেশন, এখানে ইলেকট্রন এসে জোড়া লাগবে, যখনই জোড়া লাগবে তখন এখানে ঘর্ষণ হবে, ঘর্ষণে কি হয় তাপ উৎপন্ন হয়। তাহলে যখন তুমি প্রথমটা চিন্তা করতেছো, প্রথমটাতে তাপ উৎপাদই হবে 100% তাপ উৎপাদই হবে আনডাউটেডলি। সো এই ইলেকট্রন আসক্তির একটা ব্যাপার স্যাপার আমরা কিন্তু বুঝে ফেললাম কাজ শক্তি দিয়ে, ঠিক আছে। সো দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলোই পজিটিভ, শুধুমাত্র প্রথমটাই কি নেগেটিভ। আচ্ছা, সো আশা করি আমরা কিছুটা হলেও আইডিয়া পাইছি ইলেকট্রন আসক্তির একটা সিম্পল ব্যাপার স্যাপার নিয়ে। এবার ওই যে কথাটা বলতেছিলাম, এই যে দেখো ডেল্টা এইচ শুধুমাত্র প্রথমটা কি হবে নেগেটিভ হবে, ডেল্টা এইচ এর মান সাধারণত ঋণাত্মক হয়ে থাকে, ব্যাখ্যাটা এখানে দেয়া নাই, বাট আমি কিন্তু তোমাদেরকে ব্যাখ্যাটা দিচ্ছি, ডেল্টা এইচ সর্বদা কি হবে ধনাত্মক, কারণ এটা কি দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, ঠিক আছে। সো এটা খুব ভালোভাবে বোঝা যায়, ধরো আমি এখানে যদি লিখি অক্সিজেন গ্যাস প্লাস ইলেকট্রন, এটা ধরো হচ্ছে ও মাইনাস, এটা গ্যাস হয়েছে, তাহলে এটা প্রথম ইলেকট্রন আসক্তি। আচ্ছা, আমি প্রথম দ্বিতীয় চিন্তা করতেছি না, এখানে ধরো ডেল্টা এইচ, এটা ভ্যালু লিখবো একটা, আবার ধরো ও মাইনাস গ্যাস প্লাস ইলেকট্রন, এখানে যদি চিন্তা করো এটা হয়ে যাবে O2 মাইনাস, এটা হয়ে যাবে গ্যাস, তাহলে এই ক্ষেত্রে একটা ডেল্টা এইচ এর ভ্যালু থাকবে, ঠিক আছে। সো এখন আমরা যখন চিন্তা করব, তুমি আমারে বলো এখানে কোনটা অ্যান্সার পজিটিভ হবে কোনটা অ্যান্সার নেগেটিভ হবে, তুমি কিন্তু বলতে পারবা। তুমি বলবা ভাইয়া প্রথমে যেটা আপনি লিখছেন এখানে ইলেকট্রন এসে অ্যাটাচ হয়েছে,
এখানে এই যে এই পরমাণুতে ইলেকট্রন এসে অ্যাটাচ হয়েছে, যখনই অ্যাটাচ হবে তখন ইলেকট্রন আর এই পরমাণুর মধ্যে একটা ঘর্ষণ তৈরি হবে, তাহলে তাপ উৎপন্ন হবে, তাহলে এই ডেল্টা এইচ এর অ্যান্সারটা নেগেটিভ হবে 100%। হ্যাঁ নেগেটিভ। এবার পরেরটার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, পরেরটার ক্ষেত্রে এটা নেগেটিভ চার্জ, নেগেটিভের কাছে একটা নেগেটিভ আসতে চাবে না, তাহলে আপনি টান দিবেন, যেদিকে টান দিবেন সেদিকেই সরণ হবে। এই যে যেটা বুঝাইছিলাম, নেগেটিভের কাছে নেগেটিভ আসতে চায় না, মাইনাসের কাছে মাইনাস আসতে চায় না, মাইনাসের কাছে মাইনাস আসতে চায় না, তাহলে আপনি টান লাগাবেন, টান দিলেন, যেদিকে টান দিয়েছেন সেদিকেই সরণ হয়েছে, যেদিকে টান দিয়েছেন সেদিকেই সরণ হয়েছে, তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে কাজ পজিটিভ, কাজ মানেই তাপ পজিটিভ। তাহলে এইখানে আমরা কি বলবো, এখানে ডেল্টা এইচ এর অ্যান্সারটা কি হবে, পজিটিভ হবে, এটা বোঝাই যাচ্ছে। এই ক্ষেত্রে এবার অ্যান্সারটা কি আসে, এই ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 144 আর এটা হচ্ছে 841। আচ্ছা, মোটামুটি এখানে একটা ভ্যালু দিলাম আমরা। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম, এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ। এইখানে একটু ছোট্ট হয়েছে, এটা হবে 141 আর এটা হবে 844। আচ্ছা, সো এই যে আমার ভ্যালু পাই গেলাম, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। ইউনিটগুলো কি হবে, যেহেতু শক্তি, তাহলে ইউনিটগুলো আমি আপাতত লিখতেছি কিলোজুল পার মোল, এখানেও কি লিখতেছি কিলোজুল পার মোল, ঠিক আছে। এইবার আমি যদি এখানে ঠান্ডা মাথায় এটাকে যোগ করি, একটু চলো যোগ করি। ওকে, যোগ করলাম। এখন কেমিস্ট্রিতে কিন্তু কেমিস্ট্রি বলতে কি সিম্পল ম্যাথমেটিক্স, এই পাশে যা জিনিস আছে এই পাশে সেম জিনিস আছে, তাহলে এই দুটো কি হয়ে যাবে, ঘেঁচা ঘ্যাং ঘেঁচা ঘ্যাং ঘেঁচা ঘ্যাং, সো ঘেঁচাং ঘেঁচাং, সো এইটা আর এটা কি হয়ে গেছে, ঘেঁচাং ঘেঁচাং। আর কিছু বাদ আছে, আর কিছু বাদ আছে না। এবার দেখো অক্সিজেন গ্যাস, এটা কয়টা ইলেকট্রন রিসিভ করছে, 2টা ইলেকট্রন রিসিভ করছে, 2 মোল আর কি, এবং এটা কি হয়ে গেছে O2 মাইনাস এটা গ্যাস। এবার এটা খেয়াল করো, 2 মোল ইলেকট্রন রিসিভ করছে, তার মানে এটা কোন আয়নাইজেশন এনার্জি, সরি ইলেকট্রন অ্যাফিনিটি, এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। কারণ 2টা ইলেকট্রন রিসিভ করছো মানে কি ভাইয়া, তুমি অলরেডি সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটিতে চলে গেছো। ওকে, সো এবার একটু খেয়াল করো, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটির জন্য এইখানে ডেল্টা এইচ এর ভ্যালুটা কি আসবে, আমি কিন্তু যোগ করছি, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 844 আর হচ্ছে 141। যদি আমরা যোগ করি তাহলে 844 মাইনাস 141, তাহলে এখানে আসতেছে ডেল্টা এইচ এর অ্যান্সারটা প্লাস 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 703 কিলোজুল পার মোল। এই যে দেখো অক্সিজেনের যে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির মানটা, এটা কিন্তু পজিটিভই আসতেছে। এটা কিন্তু আমি অনেকগুলো লজিক দিয়ে তোমাদেরকে বুঝাইছি। তুমি এখানে কাজ শক্তি দিয়ে বলতে পারবা, এই যে কাজ শক্তি দিয়ে চাইলে বলতে পারবা, কারণ বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, মাইনাসের কাছে মাইনাস আসতে যাবে না, এটা দিয়ে বলতে পারবা। প্রথমটা কেন নেগেটিভ হয়েছে, কারণ যখন কন্ট্যাক্টে আসবে তখন তাদের মধ্যে সংস্পর্শে ঘর্ষণ তৈরি হবে, স্বাভাবিকভাবে এখানে আমার নেগেটিভ হবে, তাপ উৎপন্ন হবে। সো মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি যে ডেল এইচ এর মান সাধারণত ঋণাত্মক হয় প্রথমটার ক্ষেত্রে, প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, প্রথম ইলেকট্রন আসক্তির মান, আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান সর্বদা কি হইতেছে, ধনাত্মক হইতেছে। এই জিনিসটা আমরা এখানে একটু প্রুফ দেখলাম আর কি, এই জিনিসটা একটা প্রুফ দেখলাম। ওকে, সো আমরা প্রুফ পেয়ে গেলাম। এবার আমরা একটু ঠান্ডা মাথায় আরো আগাবো। আমরা এইবার এইটাতে যাওয়ার আগে একটা জিনিস একটু করি, আমরা এটা ডিপেন্ডেন্সিটা একটু দেখে নিই। এটার ডিপেন্ডেন্সিটা একটু দেখি, চলো ইলেকট্রন আসক্তির যে ডিপেন্ডেন্সি আছে সেটা একটু দেখে নিই। দেখো ইলেকট্রন আসক্তি কিসের উপর নির্ভর করে, পরমাণুর আকারের উপর নির্ভর করতেছে, ওই যে আয়নীকরণ শক্তির মতোই নিউক্লিয়ার চার্জের মতো নির্ভর করতেছে, নিউক্লিয়ার চার্জের উপর, যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসের উপরও নির্ভর করতেছে। তাহলে 3টা জিনিসের উপর নির্ভর করতেছে, এক আকার, নিউক্লিয়ার চার্জ, যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। আমরা একটু চলো ডিটেইলসে পড়ি কি কি ডিপেন্ডেন্সি আছে। এক নাম্বার হচ্ছে স্টেবিলিটি, স্টেবিলিটি বাংলায় হচ্ছে স্থায়িত্ব, স্টেবিলিটি প্রপোর্শনাল টু 1/EA। মানে কি জিনিসটা ভাইয়া, একটা সিস্টেমে মানে কোনো একটা এলিমেন্টের স্টেবিলিটি যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমে যাবে, এটা হচ্ছে 1 নাম্বার ডিপেন্ডেন্সি। খুবই ইম্পর্টেন্ট এই ফ্যাক্টরটা, স্টেবিলিটি যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমে যাবে। 2 নাম্বার হচ্ছে সাইজ, সাইজের সাথে তুমি যদি চিন্তা করো, সাইজের সাথে এটা ডিপেন্ডেন্সি হচ্ছে ব্যস্তানুপাতিক, সাইজ যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমবে, সাইজ যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমবে। 3 নাম্বার হচ্ছে শিল্ডিং ইফেক্টের সাথে এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, শিল্ডিং ইফেক্ট যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমবে। 3 নাম্বার এটা, আমরা কিন্তু শিল্ডিং ইফেক্ট অলরেডি পড়ছি, শিল্ডিং ইফেক্টের সাথে সম্পর্ক হচ্ছে এটা। 4 নাম্বার হচ্ছে চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি প্রপোর্শনাল টু 1/ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এখন তুমি দেখো সবগুলোর সাথেই এখানে সম্পর্কটা কিরকম দাঁড়াইতেছে, সবগুলোর সাথেই সম্পর্কটা কিরকম দাঁড়াইতেছে, ব্যস্তানুপাতিক দাঁড়াইতেছে, ব্যস্তানুপাতিক দাঁড়াইতেছে না, হ্যাঁ ভাইয়া ব্যস্তানুপাতিক দাঁড়াইছে, তুমি একটু খেয়াল করে দেখো সবার সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। আচ্ছা, সো এই জিনিসটাকে আমরা যদি পুরোপুরি একসাথে করে ফেলি তাহলে এখানে কি লিখতে পারি, ইলেকট্রন অ্যাফিনিটি প্রপোর্শনাল টু কি লিখবো
1 by stability proportionals to 1 by size সবগুলোকে একসাথে নিয়ে আসি proportionals to 1 by shielding effect SE মানে shielding effect SE মানে shielding effect SE মানে হচ্ছে shielding effect এগুলো কিন্তু আমরা জানি SE মানে হচ্ছে shielding effect shielding effect SE মানে হচ্ছে shielding effect আচ্ছা আর আরেকটা কি বলবো proportionals to 1 by charge density সো এখন আমরা এই জিনিসগুলো একটু তোমাদের সাথে আলাপ আলোচনা করব কিভাবে কি হয় এই সবগুলা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাবো যে কিভাবে সবগুলা জিনিস অ্যাপ্লাই করতে হয় দেখো তোমাকে যদি বলা হয় ধরো আমি তোমাকে বললাম নিয়ন হ্যাঁ একটা লিখলাম নিয়নের ইলেকট্রন অ্যাফিনিটি কত নিয়নের ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে 0 নিয়নের ইলেকট্রন অ্যাফিনিটি প্রায় 0 বা প্রায় 0 এখন তুমি চিন্তা করো নিয়ন কি ধরনের মৌল তুমি চিন্তা করো ভাইরা নিয়ন কি ধরনের মৌল তুমি বলবো ভাই নিয়ন হচ্ছে ইনার্ট গ্যাস আর এটা যদি বলো নিষ্ক্রিয় মৌল এরা কি অনেক বেশি স্টেবল না কম স্টেবল হিউজ স্টেবল অনেক বেশি স্টেবল এখন তুমি চিন্তা করো ভাইয়া তোমাদেরকে আমি বলছিলাম স্টেবিলিটি যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমে যাবে তাহলে দেখো ইনার্ট গ্যাসের ক্ষেত্রে এটা স্টেবিলিটি সবচেয়ে বেশি মোটামুটি তাহলে এটার স্টেবিলিটি সবচেয়ে বেশি তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে কম কত সেটা 0 চলে আসছে দেখো তাহলে পরীক্ষায় কিন্তু এটা মাঝে মাঝে আসে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির মান কত তখন সেটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে এই যে দেখো একটা ব্যাপার হয়ে গেল পরে কি লিখছিলাম ভাইয়া সাইজের সাথে ইলেকট্রন অ্যাফিনিটির রিলেশনটা কি রকম এটা তুমি বলতে পারবা দেখো এটা স্ট্যান্ডার্ড আকারে তুমি বলতে পারবা এখানে কোনো এক্সেপশনাল জিনিসপত্র আছে সেটা আমি পরে বলতেছি ধরো এই বরাবর যদি তুমি যাইতে থাকো এই বরাবর যদি তুমি যাও তাহলে এই বরাবর সাইজ কি হয়ে যায় সাইজ বাড়ে না কমে তুমি বলবো হ্যাঁ এই বরাবর সাইজ কমে তাহলে আমার ইলেকট্রন অ্যাফিনিটি এই বরাবর সাইজ কমে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়ে যাবে বেড়ে যাবে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়ে যাবে সাইজের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে বেড়ে যাবে একইভাবে তুমি যদি চিন্তা করো এই যে এই বরাবর গ্রুপ বরাবর এই বরাবর সাইজ কিন্তু বাড়ে না বাড়ে এই বরাবর সাইজ বাড়ে কমে না এই বরাবর সাইজ বাড়ে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়ে যাবে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়ে যাবে কমে যাবে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়ে যাবে এই বরাবর কমে যাবে আচ্ছা এটা হচ্ছে নর্মাল কিছু ব্যাপার স্যাপার তুমি বাম থেকে যত ডানে যাবা ইলেকট্রন অ্যাফিনিটি তত বাড়তে থাকবে তারা ইলেকট্রন গ্রহণ করার জন্য টেন্ডেন্সি তত বাড়তেছে সো সাইজ যত কমবে ইলেকট্রন অ্যাফিনিটি তত বাড়তে থাকবে সো এটা হচ্ছে 2 নাম্বার যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলতেছিলাম এটা নর্মাল এখানে কিন্তু এক্সেপশনাল জিনিসপত্র আছে আচ্ছা এবার এটাকে আমরা একটু ডিটেইলসে আরেকটু দেখি চলো আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস একটু শেখাই সেটা হচ্ছে চার্জ ডেনসিটি এই জিনিসটা কি অ্যাকচুয়ালি চার্জ ডেনসিটি এটা কিভাবে বের করে এটা বের করে কিউ ডিভাইড বাই এ এখানে কিউ দিয়ে কি বোঝায় ভাই এই কিউ দিয়ে বোঝায় হচ্ছে চার্জ আর এ দিয়ে বোঝায় হচ্ছে এরিয়া এটার বাংলা কি এটার বাংলা হচ্ছে চার্জ ঘনত্ব এটার বাংলা কি চার্জ ঘনত্ব এটার বাংলা হচ্ছে চার্জ ঘনত্ব সো আমরা বেসিক্যালি এখানে চার্জ ডেনসিটিটা তোমাদের একটু দেখাইতেছি চার্জ ডেনসিটি মানে হচ্ছে কিউ বাই এ চার্জ ডিভাইড বাই এরিয়া ঠিক আছে সো আমরা চার্জ ডেনসিটির ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো চার্জ ডেনসিটির সাথে তুমি রিলেশনটা কিরকম রাখছো ব্যস্তানুপাতিক তাহলে চার্জ ডেনসিটি যত বাড়বে তাহলে এইখানে একটু খেয়াল রাখতে হবে চার্জ ডেনসিটি বাংলায় হচ্ছে চার্জ ঘনত্ব এটার সাথে সম্পর্কটা কিরকম ইলেকট্রন অ্যাফিনিটির ব্যস্তানুপাতিক 1/EA ঠিক আছে সো এই রিলেশনটা যদি আমরা একটু অ্যাপ্লাই করি ফর গ্রুপ 17 একটু তাহলে তুমি বুঝে যাবা গ্রুপ 17 তাহলেই তুমি বুঝে যাবা গ্রুপ 17 ধরো এটা কিন্তু মনোযোগ দিও ভাইরা পরীক্ষায় আসে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আমি আপাতত আয়োডিনই নিচ্ছি আর কারণ নিচ্ছি না এখানে তাহলে গ্রুপ 17 এই কয়েকজন আছে উপর থেকে নিচের দিকে আসো তাহলে সাইজ কি হইতেছে ভাইয়া বাড়তেছে সাইজ কি হইতেছে বাড়তেছে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়ে যাবে ইলেকট্রন অ্যাফিনিটি এটা কি হয়ে যাবে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়ে যাবে কমে যাবে সাইজ বাড়তেছে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে সিম্পল লজিক সাইজ বাড়তেছে ভাই তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে সিম্পল লজিক তাহলে এখন ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডারটা কি রকম হবে ইএ ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি এর ক্রম ইলেকট্রন অ্যাফিনিটি এর অর্ডার কি হবে
এর অর্ডার হবে হচ্ছে দেখো, তাহলে এই দিক বরাবর কমতেছে, তাহলে সবচেয়ে বেশি কার হওয়া উচিত? ফ্লোরিন, তারপর হওয়া উচিত ক্লোরিন, তারপর হওয়া উচিত ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। এটা হওয়া উচিত, তাই না? নিয়মটা তো এটাই হওয়া উচিত, কারণ আমাদের নিয়ম যা বলতেছে। সো এখানে ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়া উচিত, তারপর ক্লোরিনের, তারপর কি ব্রোমিনের, কারণ এই বরাবর সাইজ বাড়তেছে। তাহলে এটার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, দেখো এটার ইলেকট্রন সবচেয়ে কম দিছি, দেখো আয়োডিনের সবচেয়ে কম দিছি, সাইজ সবচেয়ে বেশি এটার, তাহলে ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। সো এটাই হওয়া উচিত, তাই না ভাইয়ারা? তুমি ভাইয়া এটা চিন্তা করো, তুমি বলতেছো ভাই এটা হওয়া উচিত, কিন্তু আসলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা সঠিক না, ইলেকট্রন আসক্তির ক্রম এটা ঠিক নাই, এটা ঠিক নাই, ভুল হয়েছে। তাহলে সঠিকটা কি ভাই? সঠিকটা চলন করি, দেখা। সো এখানে সঠিকটা কি? সঠিকটা কি? সঠিকটা হচ্ছে ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন কি আয়োডিন। এই হচ্ছে সঠিকটা। এখন কেন এরকম হলো? ওয়াই 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 এরকম হলো আমার জানতে হবে, এই জিনিসটা আমার জানতে হবে। ভাই চলেন আমরা এই জিনিসটা একটু জানি। হ্যাঁ, এই জিনিসটা কেন এরকম হলো, আমার সাথে কেন এরকম হলো, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রমটা এরকম কেন হলো, এটা আমাদের একটু জানতে হবে। এইটা আমরা একটু অ্যাপ্লাই করব, এই জিনিসটা আমরা একটু অ্যাপ্লাই করব। এই যে দেখো আমরা একটু অ্যাপ্লাই করি, ধরো ক্লোরিন, ক্লোরিন আর হচ্ছে ফ্লোরিন। সো ক্লোরিনের উপরেও কি থাকে? মাইনাস, এটার উপরেও কি থাকে? মাইনাস। তাহলে দুইজনের ক্ষেত্রে আমরা যদি চার্জ ডেন্সিটি বের করি, চার্জ চার্জ ডেন্সিটি, ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে কিউ চার্জ ডিভাইড বাই এরিয়া, ঠিক আছে? সো এটা তোমার ইকুয়েশন। সো আমরা এই ইকুয়েশনটা যদি এখানে ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে চার্জ ডেন্সিটির ক্ষেত্রে কিভাবে কি দাঁড় করাবো দেখো। দেখো, সো আমরা ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে তোমাকে যদি বলি চার্জের মান কত, কিউ এর মান হবে -1, মানে মান যদি বসো তাহলে হবে 1, ক্লোরিনের উপর মাইনাস। তাহলে দেখো ক্লোরিন মাইনাস, এটার ক্ষেত্রে কি হবে মানটা? চার্জের ইয়া হবে কত? উপরে আছে 1, আর এরিয়া হবে এরিয়া অফ ক্লোরিন, এ ক্লোরিন দিলাম এটা। আর ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রে উপরে দেখো মাইনাস আছে, তাহলে এই ক্ষেত্রে কত হবে? 1 ডিভাইড বাই এরিয়া অফ কি দিব? ফ্লোরিন। এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, কার এরিয়া বড় হবে? কার এরিয়া বড় হবে? কার এরিয়া বড় হবে? কার এরিয়া বড় হবে? কার কার কার? তো তুমি বলবো ভাইয়া ক্লোরিনের এরিয়া, যদি চিন্তা করেন ক্লোরিনের সাইজ তো বড়, তাহলে ক্লোরিনের এরিয়া কি হবে? বড় হবে। ক্লোরিনের এরিয়া যদি বড় হয় তাহলে এটার চার্জ ডেন্সিটি কি হবে? কম হবে। ফ্লোরিনের এরিয়া কিন্তু ছোট, তাহলে ফ্লোরিনের এরিয়া যেহেতু ছোট, মানে ক্ষেত্রফল যেহেতু ছোট, তাহলে ফ্লোরিনের চার্জ ডেন্সিটি কি হবে? বড় হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, চার্জ তো সেম, দুজনের ক্ষেত্রে কি -1 আছে, এখানেও কি আছে -1, তাহলে চার্জ সেম। কিন্তু এরিয়া যদি চিন্তা করো, এরিয়া এরিয়া কিন্তু হচ্ছে ক্লোরিনের বেশি, ফ্লোরিনের কম। তাহলে এইবার আমি যদি বলি চার্জ চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি কার বেশি হবে? কার বেশি হবে? ফ্লোরিনের বেশি হবে। কার থেকে? ক্লোরিনের থেকে। ক্লোরিনের থেকে, তাই না ভাইয়া? এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, চার্জ ডেন্সিটির সাথে ইলেকট্রন অ্যাফিনিটির রিলেশনটা কীরকম? চার্জ ডেন্সিটির সাথে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির সম্পর্কটা কীরকম? তুমি বলবা ভাইয়া চার্জ ডেন্সিটি যার বেশি তার ইলেকট্রন আসক্তি কম। তাহলে এখন তোমাকে যদি বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে কার বেশি হবে? তুমি বলবো ভাই ক্লোরিনের বেশি হবে। কার থেকে? ফ্লোরিন থেকে। ফ্লোরিন থেকে। এই যে দেখেন ভাইয়া ইলেকট্রন অ্যাফিনিটির কিন্তু অ্যান্সার চলে আসছে। সো ঠান্ডা মাথায় যদি আমি পুরো জিনিসটা সাম আপ করি, পুরো জিনিসটা কি আসতেছে? যার চার্জ ডেন্সিটি বেশি তার ইলেকট্রন অ্যাফিনিটি কম, এটা হচ্ছে একটা পয়েন্ট। চার্জ ডেন্সিটির ফর্মুলা হচ্ছে চার্জ ডিভাইড বাই ক্ষেত্রফল। দুইজনের ক্ষেত্রে চার্জের মান সেম, -1 -1। তাহলে এরিয়া যার বেশি হবে তার চার্জ ডেন্সিটি বড় হবে। তাহলে এখন এরিয়ায় যদি চিন্তা করি, ক্লোরিন মাইনাসের এরিয়া বড় হবে, ফ্লোরিন মাইনাসের এরিয়া কম হবে। তাহলে যেহেতু তার এরিয়া কম হবে, তাহলে তার চার্জ ডেন্সিটি বেশি হবে। তাহলে তার চার্জ ডেন্সিটি বেশি হয়েছে। চার্জ ডেন্সিটির সাথে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ইলেকট্রন আসক্তি হবে ক্লোরিনের বেশি ফ্লোরিন থেকে, যেটা আমার অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার আমি তোমাদের বলতেছিলাম। সো যখন তুমি অ্যান্সার করবা খুব সাবধানে খেয়াল করবা। আচ্ছা, সো আমি মোটামুটিভাবে একটা ডিপেন্ডেন্সি কিন্তু তোমাদেরকে দেখাইছি, একটা হচ্ছে স্টেবিলিটি, আরেকটা দেখাইছি সাইজ, আর হচ্ছে চার্জ ডেন্সিটি। চার্জ ডেন্সিটি দিয়ে গ্রুপ 17-এর এই ক্লোরিন ফ্লোরিনের যে একটা এক্সেপশনাল ইভেন্ট ঘটে এই জায়গাটায়, এই যে এখানে একটা এক্সেপশনাল ইভেন্ট ঘটছে, এটা কিন্তু এখানে এক্সপ্লেন করা যায় ইউজিং চার্জ ডেন্সিটি। আচ্ছা, সো মোটামুটি আমাদের ডিপেন্ডেন্সি ক্লিয়ার, ডিপেন্ডেন্সি মোটামুটি আমাদের ক্লিয়ার। ডিপেন্ডেন্সির মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা যেটা করছে সেটা হচ্ছে ক্লোরিন আর এই ফ্লোরিনের মধ্যে। সো তুমি একটু চিন্তা করো, এইখানে দেখো এই জিনিসটাই কিন্তু আঁকা হয়েছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তুমি যদি এখানে সিরিয়াল করো তাহলে সবচেয়ে বেশি কাকে রাখা হয়েছে? ক্লোরিন, তারপর রাখা হয়েছে ফ্লোরিন, তারপর রাখা হয়েছে ব্রোমিন, তারপর রাখা হয়েছে আয়োডিন। ঠিকঠাক লিখছি? না, ঠিকঠাক লিখি নাই। ক্লোরিন ফ্লোরিন, হ্যাঁ ঠিকঠাক লিখছি মোটামুটি, হ্যাঁ ঠিকঠাক লিখছি, ঠিকঠাক লিখছি। এটা হচ্ছে ইএ এর সঠিক ক্রম।
এখন এটার আরেকটা সহজ ব্যাখ্যা আছে, এটার আরেকটা ব্যাখ্যা আছে যে এখানে যে একটা এই যে ইন বিটুইন একটা চেঞ্জ আসছে, এটা কেন হয়েছে এটার একটা ব্যাখ্যা আছে, আমি তোমাকে একটু বোঝাই। দেখো ক্লোরিন 2 8 7, ফ্লোরিন হচ্ছে 2 7। এখন অসীম থেকে এটা ধরো ইনফিনিটি পজিশন, এটা ইনফিনিটি পজিশন। হ্যাঁ, এখানে ধরো একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। এখন ইলেকট্রন কোথায় আসবে? বাইরের শক্তি স্তরে, তাহলে এখানে আসবে, তাহলে 8টা হয়ে যাবে নিষ্ক্রিয় মৌলের কাঠামো স্টেবল হয়ে গেল। এখানে যদি একটা আসে 8টা হলো নিষ্ক্রিয় মৌলের কাঠামো হলো স্টেবল হলো। এবার দেখো এটা কয় নাম্বার শক্তি স্তর? এটা হচ্ছে তোমার 2 নং শক্তি স্তর। কয় নং ভাই? এটা হচ্ছে 2 নং। এটা কয় নং? এটা হচ্ছে 3 নং। কয় নং ভাইয়া? 3 নং। একটু চিন্তা করো, এটাকে একটু তুমি একটু ঠান্ডা মাথায় বাসের সাথে চিন্তা করো। বাস, একটা পাবলিক বাস, 3 নং শক্তি স্তরে টোটাল কয়টা সিট আছে? 18টা। কয়টা সিট আছে? 18টা। 2n স্কোয়ার, এই যে 2 × 3 স্কোয়ার, তাহলে এখানে 18টা। তাহলে এখানে সিট কয়টা আছে? 18টা। আর 2 নং শক্তি স্তরে সিট কয়টা? 2 × 2 স্কোয়ার, তাহলে কয়টা হলো? 8টা। তুমি চিন্তা করো ভাইয়া, এইখানে এই যে 2 নং শক্তি স্তরে 8টা সিট আছে, ওয়ারেস 7টাই ফিল আপ হয়ে আছে। ভালো করে দেখো, 7টাই ফিল আপ হয়ে আছে। এবং আকার বা সাইজ 2 নং শক্তি স্তরে কিন্তু ছোট, 2 নং শক্তি স্তরের আকার কিন্তু ছোট কম্পেয়ার টু 3 নং। তুমি দেখো এখানে সিট আছে 18টা, ফিল আপ আছে হচ্ছে মাত্র 7টা। তো তুমি অ্যাজ এ প্যাসেঞ্জার, ইলেকট্রন হচ্ছে এখানে প্যাসেঞ্জার, সে কোথায় আগে যাবে? তুমি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো, ইলেকট্রন আগে কোথায় যাবে? এইখানে আগে যাবে নাকি এইখানে আগে যাবে? তুমি বলবো ভাই আমি কেন ছোট বাসে উঠবো, কেন গাদাগাদি করে উঠতে যাব, কেন ছোট বাসে উঠবো, কেন গাদাগাদি করে উঠতে যাব? এটা তো আমি করবো না। আমি সবসময় চেষ্টা করবো বড় বাসে উঠতে, অনেক সিট ফাঁকা আছে যেই বাসে, আলো বাতাস আছে যেখানে, সেই বাসগুলোতে উঠবো। এই যে ব্যাপারগুলো তুমি একটু খেয়াল করো, চার্জ ডেনসিটির ব্যাপার সেপার কিন্তু এখানে 7টা ইলেকট্রন আছে, আরেকটা ইলেকট্রন আসতেছে, চার্জ ডেনসিটি এখানে অনেক বেশি, সাইজ অনেক কম, সাইজ অনেক কম কম্পেয়ার টু তুমি যদি এইখানে 3 নং এ চিন্তা করো, এইখানে 18টা ইলেকট্রন থাকতে পারে, সাইজ অনেক বড়, 3 নং শক্তি স্তরের আকার অনেক বড়। সো ইলেকট্রন খুব সহজে এসে এখানে কি করতে পারবে? প্লেস করতে পারবে। সো ইলেকট্রন চাবে অবশ্যই সে 3 নং শক্তি স্তরে আগে যাইতে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা কি হয়েছে? বড় হয়েছে কম্পেয়ার টু ফ্লোরিন। আরেকটা জিনিস একটু বলে রাখি, এদের ভৌত অবস্থাগুলো, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এগুলো কিন্তু ডায়াটমিক সবই। আয়োডিন, ক্লোরিন কিন্তু হচ্ছে গ্যাস, গ্যাস, ফ্লোরিনও কিন্তু গ্যাস, ব্রোমিন কিন্তু আর গ্যাস না, এটা লিকুইড, আর আয়োডিন কিন্তু সলিড। এগুলো একটু খেয়াল রাখো। আয়োডিন কিন্তু হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম কঠিন আয়োডিন ছিল ঊর্ধ্বপাতিত পদার্থ, তাপ দিলে এরা গ্যাসে না হয়ে কি হয়? সরাসরি বাষ্পে পরিণত হয়। সো এরা হচ্ছে সলিড পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে যে ব্যাপারটা আমরা পড়ছিলাম। আচ্ছা, তো আমরা এখানে গ্রুপ 17-এ এখানে একটা এক্সেপশনাল জিনিস দেখলাম যে ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে। এরকম সেম জিনিস কি আরো কোথাও ঘটে? হ্যাঁ ভাইয়া ঘটে। আরেকটা ব্যাপার এখানে ঘটে, সেটা হচ্ছে গ্রুপ 16-এ, গ্রুপ 16 এখানে আরেকটা ব্যাপার আছে, এখানেও কিন্তু একটু এক্সেপশনাল ইভেন্ট ঘটে। সহজ ভাষায় আমি যদি বলি, এখানে গ্রুপ 17-এ তুমি কিন্তু অলরেডি একটা গ্রাফ দেখে ফেলছো। গ্রুপ 17 এখানে কিন্তু তুমি অলরেডি একটা গ্রাফ দেখছো। গ্রাফটা কি? যে ভাই ফ্লোরিন আর ক্লোরিনের মাঝে একটা এক্সেপশনাল ইভেন্ট ঘটে গেছে অলরেডি। এখানে যদি আপনি ইলেকট্রন আসক্তি দেন, এই বরাবর যদি আপনি পারমাণবিক সংখ্যা দেন, এখানে যদি থাকে ফ্লোরিন, একটু উপরে থাকে ক্লোরিন, তারপর ব্রোমিন, ব্রোমিনটা একটু নিচে নামবে, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, এরকম। হ্যাঁ, এই বরাবর থাকে ইলেকট্রন আসক্তি। এটা হচ্ছে গ্রুপ 17-এর ক্ষেত্রে। এরকম একটা ইভেন্ট গ্রুপ 16-এর ক্ষেত্রেও ঘটে। ধরো আমরা যদি চিন্তা করি এইটা, আর এই বরাবর আমরা নিলাম ইলেকট্রন আসক্তি। এই যে এখানে যেরকম ইলেকট্রন আসক্তি নিছি, এই বরাবর নিছি পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার, এই বরাবর নিছি হচ্ছে জেড, জেড মানে পারমাণবিক সংখ্যা। সো এই বরাবর আমরা নিলাম হচ্ছে জেড, আগের মতোই জেড নিলাম, আর এই বরাবর নিলাম ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। এখন তুমি একটু চিন্তা করো, গ্রুপ 16-এ কে কে আছে? অক্সিজেন, সালফার, সিলিয়াম, টেলুরিয়াম। পোলোনিয়াম আমরা নিচ্ছি না, কারণ পোলোনিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। তাহলে অক্সিজেন, সালফার, সিলিয়াম আর হচ্ছে টেলুরিয়াম, এই কয়েকটা নিলাম। তাহলে এইখানে বোঝাই যাচ্ছে, তুমি একটু চিন্তা করো, এইখানে দেখো ভাইরা ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। তুমি এখানে এক্সেপশনালটা কার মধ্যে দেখছিলা বলো তো? এই যে এর মাঝে দেখছিলা। তাহলে তুমি যদি একটু একই লজিকে চিন্তা করো, তাহলে এখানে কাকে দেখবা? এখানে তুমি কাকে দেখবা? এখানে তুমি বলবো ভাই আমি একে দেখবো, এর মধ্যে আমি একটা এক্সেপশনাল দেখবো। তাহলে এখানে আমরা যদি ইলেকট্রন অ্যাফিনিটি চিন্তা করি, অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি যদি এইখানে থাকে, সালফারেরটা কি হয়ে যাবে? এইখানে চলে যাবে। তারপর আবার সেলিয়াম, তারপর আবার সেলিয়াম, তারপর আবার টেলুরিয়াম।
এই যে ভাইয়া হয়ে গেছে। সো গ্রুপ 16 এর ক্ষেত্রে কিন্তু এটা একটা ঝামেলা, সালফারেরটা বেশি, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে সেলিয়াম, তারপর হচ্ছে টেলোরিয়াম। এই হচ্ছে গ্রুপ 16 এর ক্ষেত্রে। আর গ্রুপ 17 এর ক্ষেত্রে কি আসতেছে এখানে অ্যান্সারটা, ক্লোরিনেরটা বেশি, তারপর ফ্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। দ্যাটস ইট। সো আশা করি আমরা বুঝছি এই জিনিসটা। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা দেখতেছিলাম সেটা এখানে খুব চমৎকার হইতে দেওয়া আছে, তোমাদেরকে একটু দেখাই। দেখো দেখো তোমরা সবাই একটু দেখো ভাইরা, এখানে পর্যায়ে ধরে ধরে দেওয়া আছে। দ্বিতীয় পর্যায়ে দেওয়া আছে একটা, আবার তৃতীয় পর্যায়ে দেওয়া আছে একটা। সো আমরা সেকেন্ড যে পর্যায়টা আছে সেটা যদি একটু চিন্তা করো, ইলেকট্রন আসক্তি, এই মানটা একটু চিন্তা করতেছি। ওকে, সেকেন্ড পর্যায়ে তুমি যদি একটু গ্রাফিক্যালি দেখো, গ্রাফিক্যালি যদি দেখো এই বরাবর, তারপর ধরো এই বরাবর দিলাম, ঠিক আছে? সো দেখো লিথিয়ামের একটা ভ্যালু আছে -60, এখানে কিন্তু ভ্যালু চিন্তা করতেছি। তারপর এখানে দেখো বেরিলিয়ামে 0 হয়ে গেছে। বেরিলিয়ামে কেন 0 হয়ে গেছে? বেরিলিয়াম তুমি দেখো এটার ইলেকট্রনিক বিন্যাস কত, 1s2 2s2। তুমি আমার বলো তার কি ইলেকট্রন দরকার আছে আর জীবনে? তুমি দেখো ভাইরা, সে স্টেবল, স্টেবল, একটা কথা হচ্ছে স্টেবল, তারপর হচ্ছে ফুললি ফিল্ড হয়ে আছে, পুরোটাই ফিল আপ হয়ে আছে, ফুললি ফিল্ড। তোমাদেরকে শিখাইছিলাম যত বেশি স্টেবল তত ইলেকট্রন অ্যাফিনিটি কম, তাহলে তার জীবনে ইলেকট্রন অ্যাফিনিটি 0 হয়ে গেছে। এবার বোরনের ক্ষেত্রে কত হয়েছে 27, এটার ক্ষেত্রে কত হয়েছে 122 মান। এখানে কিন্তু সাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট, এটা হচ্ছে 7, এটা হচ্ছে -141, এটা হচ্ছে -328। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো লিথিয়াম থেকে বেরিলিয়ামে যখন আসছো, বেরিলিয়ামে কিন্তু এখানে একটা ফল করছে। তাহলে লিথিয়ামে যদি আমি এখানে ধরি লিথিয়াম, তারপর বেরিলিয়ামে এখানে এসে কমে গেছে, বেরিলিয়ামে এসে কমে গেছে, বোরনে এসে আবার একটু বাড়ছে, বোরনে বাড়ছে, কার্বনে আরও বাড়ছে, নাইট্রোজেনে আবার কমছে। কেন কমছে আমি পরে বলতেছি। তারপর অক্সিজেনে আবার বাড়ছে, আবার ফ্লোরিনে আবার বাড়ছে। এই তাহলে সিরিয়ালটা মোটামুটিভাবে এইভাবে যাচ্ছে। তাহলে এখন দেখো এখানে ঝামেলা কোথায় হচ্ছে, এই বরাবর কিন্তু বাড়তেছে, বাড়তেছে, সবগুলাই বাড়তেছে, কমতেছে যে জায়গাটা সেটা হচ্ছে ঝামেলা। তাহলে এইখানে কমে গেছে, এই একটা ঝামেলা, আর এইখানে কমে গেছে, এই একটা ঝামেলা। তাহলে এবার দেখো কমে গেছে হচ্ছে লিথিয়াম আর বেরিলিয়ামের মাঝে, আর কার্বন আর নাইট্রোজেনের মাঝে কমে গেছে। তাহলে এই দুইটা জিনিস যদি আমি এক্সপ্লেন করে ফেলতে পারি তাহলেই শেষ। সো এবার একটু খেয়াল করো, ইলেকট্রনিক বিন্যাসটা যদি দেখি তাইলেই হয়ে যাবে। কার্বন এটা হচ্ছে 6, এখানে হচ্ছে 1s2 2s2, তারপর হচ্ছে 2p2। ওকে, তারপর ধরো নাইট্রোজেন এটা হচ্ছে 7, এইটা হচ্ছে তোমার 1s2 2s2, তারপর হচ্ছে 2p3। এবার তুমি একটু ঠান্ডা মাথায় দেখো এখানে 2p3 আছে, এই 2p3 থাকা মানে কি? এটা অর্ধপূর্ণ। এটা থেকে থাকা মানে কি? এটা হচ্ছে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ। এটা কি বেশ স্টেবল, বেশ বেশ, তারপর কি স্টেবল, এটা কিন্তু অনেক বেশি স্টেবল, ঠিক আছে? ওয়াইরাস তুমি যদি কার্বনকে চিন্তা করো, এখানে আছে 2p2, তাহলে তার জীবনে কিন্তু ইলেকট্রন দরকার, তার জীবনে কি দরকার? ইলেকট্রন দরকার। আরেকটা ইলেকট্রন যদি কোনোভাবে তুমি এখানে দিতে পারো তাহলে এটা 2p3 হয়ে যাবে, তাহলে সেটা অর্ধপূর্ণ হবে এবং বেশ কি হবে? স্টেবল হবে। এখন কার্বন আর নাইট্রোজেনের মধ্যে তুমি দেখো ইলেকট্রনের প্রতি অনীহা বেশি কে দেখাবে? দেখো তার 2p3 হয়ে আছে, সে 2p3, সে অর্ধপূর্ণ, বেশ স্টেবল। তাহলে তুমি এখানে যদি সে তাকে ইলেকট্রনকে দিতে চাও, সে কিন্তু ইলেকট্রন নিতে চাবে না, কারণ সে অলরেডি 3টা অর্ধপূর্ণ হয়ে বেশ স্টেবল কন্ডিশন অ্যাচিভ করে ফেলছে। তুমি তাকে ইলেকট্রন দিলে সে নিতে চাবে না, এই জন্য কিন্তু তার ইলেকট্রন আসক্তির মানটা কি হয়ে গেছে? কার্বনের রেসপেক্টে এখানে দেখো কি হয়ে গেছে? কমে গেছে। দেখছো কমে গেছে। ওকে, একইভাবে তুমি বেরিলিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, বেরিলিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, এখানে 2s2 হয়ে গেছে। লিথিয়ামের ক্ষেত্রে কি হয়েছিল? 1s2 2s1। তুমি যদি এখানে একটা ইলেকট্রন দাও, লিথিয়ামের কিন্তু 2s2 হয়, মানে স্টেবল হয়। কিন্তু বেরিলিয়াম অলরেডি 2s2 হয়ে গেছে, তার মানে তার বেশ স্টেবল হয়ে গেছে। সো বেরিলিয়াম ইলেকট্রনের প্রতি আগ্রহ বেশি দেখাবে না, যার জন্য এখানে কি হয়ে গেছে? কমে গেছে। সো আমরা কি দেখতেছি? দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো এই বরাবর, এই যে এইখান থেকে যদি এই বরাবর যাইতে চাও, এগুলা কিন্তু মানে সবসময় ফিক্সড কোনো কিছু না। এই বরাবর কি হইতেছে? সাইজ কমতেছে, বাট ইলেকট্রন অ্যাফিনিটি কি হইতেছে? বাড়তেছে। কারা কারা বাদে? এই যে বাদে হচ্ছে এইখানে লিথিয়াম আর বেরিলিয়াম, আর এইখানে হচ্ছে কার্বন আর নাইট্রোজেন। এখানে একটা এক্সেপশনাল ইভেন্ট ঘটছে। সেম ভাবে এখানে যদি দেখো -53 থেকে, মানে 53 থেকে এখানে 0 হয়ে গেছে, তার মানে এখানে একটা এক্সেপশনাল করছে, তারপর বাড়ছে, এইখানে দেখো এইখানে আবার কি হয়ে গেছে? কমে গেছে, তারপর আবার বাড়ছে। তার মানে এইখানে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আর সিলিকন আর ফসফরাসের মধ্যে একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে, কারণ ম্যাগনেসিয়ামের মধ্যে এটা কি থাকে? 3s2 থাকে। 3s2 থাকা মানে হচ্ছে তার ইলেকট্রনের দরকার নাই। সেম ভাবে তুমি যদি ফসফরাসের ক্ষেত্রে চিন্তা করো, ফসফরাসেও সেম 3s2 3p3,
3p3 3p3 মানে হচ্ছে বেশ স্টেবল একটা স্ট্রাকচার, যার জন্য তার ইলেকট্রন দরকার হয় না। সো স্বাভাবিকভাবে ফসফরাসের মধ্যে এখানে কি হবে, ইলেকট্রনের আসক্তির মান কমে যাবে, বাট নরমালি বাড়বে। তাহলে এখানে ঝামেলা করতেছে কে কে, ঝামেলা করতেছে কে কে, লিথিয়াম আর বেরিলিয়াম, লাল কালি দেই। তারপর আর ঝামেলা করতেছে কে, কার্বন আর নাইট্রোজেন ঝামেলা করতেছে, ওকে বুঝলাম। তারপর ঝামেলা করতেছে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, তারপর সিলিকন অ্যান্ড ফসফরাস। এই হচ্ছে মোটামুটিভাবে কথাবার্তা। সো তুমি যদি এটুকু বুঝে থাকো, পর্যায় বরাবর নরমালি তুমি যদি যাও ইলেকট্রন আসক্তি বাড়বে, বাট তোমাকে ইলেকট্রন বিন্যাস মাস্ট করতে হবে। তাই এই জন্যই কিন্তু আমরা ডিপেন্ডেন্সির মধ্যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমি দেখাইতেছি। এই ডিপেন্ডেন্সের মধ্যে আমি যদি ওইখানে অনেকগুলো জিনিস লিখছি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। ভাইয়া এই ইলেকট্রন বিন্যাস যদি তুমি প্রপারলি করতে পারো, তাইলেই তুমি বুঝে যাবা যে তোমার আসলে ইলেকট্রন আসক্তি এখন বাড়াইতে হবে নাকি কমাইতে হবে, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তুমি বুঝে যাবা। আশা করি তোমরা বুঝছো এই জিনিসটা। আচ্ছা, সো আমরা চলো এটাতে ফিরে আসি। এবার দেখো গ্রুপ বরাবর, তুমি একটু খেয়াল করো গ্রুপ বরাবর। এখানেই দেখো, এটা দিয়ে দেখাই দিই। এখান থেকে তুমি যদি উপর থেকে নিচের দিকে আসো, তাহলে সাইজ কি হইতেছে, বাড়তেছে, সাইজ বাড়তেছে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিটা কি হইতে থাকবে, কমতে থাকবে। দেখো এখানে কিন্তু দেখো 72 থেকে 59 কমছে, ক মানে কমছে। তারপর 59 থেকে 52 আরও কমছে, ক মানে কমছে। 52 থেকে 48 কমছে। এগুলা কিন্তু মাইনাস মানে কিন্তু হচ্ছে তাপ উৎপন্ন হয়েছে নাকি না। এই মাইনাস মানে কিন্তু ভাইয়া কোনো অন্য কিছু বুঝায় না, এই মাইনাস দিয়ে বোঝায় এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি, এটা বুঝাইতেছে। একইভাবে এইখান দিয়ে এটা কি হয়েছে, এটা মানে হচ্ছে কমছে, এইখানেও কি হয়েছে, কমছে। তাহলে আমরা এখানে দেখতেছি গ্রুপ বরাবর ঝামেলা নাই। সো সামারি জিনিসটা হচ্ছে, তুমি পর্যায়বৃত্ত ধর্মের আয়নীকরণ শক্তি পড়লাম আর ইলেকট্রনের শক্তি পড়লাম। আয়নীকরণ শক্তিতে গ্রুপ 13-তে গ্রুপ বরাবর একটা ঝামেলা ছিল, আর ইলেকট্রনের শক্তি কিংবা আয়নীকরণ শক্তি সবগুলোর ক্ষেত্রেই পর্যায় বরাবর একটা এক্সেপশনাল বা দুইটা এক্সেপশনাল ইভেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে বারবার। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এই যে পারমাণবিক ব্যাসার্ধ, এটা হচ্ছে এই যে দেখো পিকোমিটারে দেওয়া আছে। এই পিকোমিটার মানে কি, 1 পিকোমিটার মানে ছিল, মনে আছে বলছিলাম 10⁻⁻12 মিটার, মনে থাকার কথা, ঠিক আছে। ওকে, সো এই যে সাইজ যে বাড়তেছে কেমনে বুঝলাম, এই যে তুমি দেখো এই বরাবর ব্যাসার্ধ বাড়তেছে, তার মানে স্বাভাবিকভাবেই কি হইতেছে, সাইজ এটা বাড়তেছে। এটাই আমি এখানে লিখছি আর কি। আচ্ছা, সো আমরা মোটামুটি রিলেশনটা বুঝে ফেললাম, ইলেকট্রন আসক্তি এটা বললাম, ওকে। এবার চলো আমরা কিছু ছোটখাটো ম্যাথ করি, দেখো কি বলা হয়েছে। গ্যাসীয় অবস্থায় এত গ্রাম ক্লোরিনের অবস্থায় ক্লোরিন পরমাণুগুলোকে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত করতে কত কিলোজুল শক্তির প্রয়োজন হবে। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি দেওয়া আছে 3.615। তাহলে ক্লোরিন গ্যাসীয় অবস্থায় যদি ইলেকট্রন গ্রহণ করে এবং ক্লোরিন মাইনাস হয় গ্যাসীয় অবস্থায়, এই ক্ষেত্রে ডেল এইচ এর মান তোমার কাছে দেওয়া আছে -3.615 EV। কতগুলো উপস্থিত পরমাণু ক্লোরিনে কি চাইছে, গ্যাসীয় অবস্থায় করতে কত কিলো জুল শক্তি, কত শক্তির প্রয়োজন। তাহলে শক্তি থাকবে ডানে, ছোটবেলায় শিখেছে না, যেটা চাইছে সেটা ডানে থাকবে। আচ্ছা, তাহলে এইটা কি 1 মোল, এটা আমার 1 মোল, এটাও আমার কি 1 মোল, মানে 35.5 গ্রাম 1 মোল আয়ন। তাহলে সবই 35.5। সো চলো করে ফেলি। 35.5 গ্রাম ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাসে যেতে শক্তি নির্গত হয়, যেহেতু নির্গত বলছি তার এই মাইনাস চিহ্নটা দেওয়ার দরকার আর নাই। 3.615 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন এই যেটা দিয়ে দিব 2.2187 গ্রাম ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাসে যেতে শক্তি নির্গত হয় 3.615 2.2187 ডিভাইডেড বাই 35.5 অ্যান্সার আসবে ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করে ফেলি, চলো। 3.615 ইন্টু 2.2187 3.615 ইন্টু 2.2187 ভাগ 35.5, এটা আসতেছে 0.2259 ইলেকট্রন ভোল্ট। এই যে আমার অ্যান্সার চলে আসছে।
তাহলে কত কিলো জুল শক্তি লাগবে, এত কিলো জুল শক্তি লাগবে। এগুলো কিন্তু আমরা রিলেশন জানি। হ্যাঁ, ওই যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। চাইলে এটাকে জুলেও নিতে পারো, এই ইউজ করে চাইলে এখানে জুলে নিতে পারো, চাইলে এটাকে জুলে নিতে পারো। বাট এখানে অঙ্ক শেষ, এখানে তো ইউনিট আমাকে ফিক্স করে বলে নাই যে কত কিলো জুল নিতে হবে, কত কিলো জুল বসে তাহলে জুলে নিয়ে যাই। চলো এটাকে জুলে নিয়ে যাই। কিলো জুল বসে তাহলে যাইতে হবে, কত কিলো জুল বসে তাহলে যাইতে হবে কত কিলো জুল, 0.2259 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে এটা জুলে চলে গেলাম, এটা গেলাম জুলে, যাইতে হবে কিলো জুলে। তাহলে কিলো জুলে গেলে আবার 1000 দিয়ে ভাগ, কিলো জুলে গেলে আবার 1000 দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 3.614 ইন্টু 10⁻⁻23 জুল। আবার একটু দেখি ঠিকঠাক আছে কিনা। 0.2259 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 গেলাম জুলে, ভাগ 1000, তার মানে 3.614 ইন্টু 10⁻⁻23। এটা হচ্ছে কিলো জুল বাবা, এটা হচ্ছে কিলো জুল, এটা হচ্ছে কিলো জুল। এই হচ্ছে তোমার অ্যান্সার, এই যে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো এই যে আমার অ্যান্সার চলে আসছে। সো যখন অ্যান্সার বলেই দিছে কোন এককে, তখন তো তোমাকে যাইতে হবে। যদি না বলা থাকে এখানে অঙ্ক শেষ, কনভার্ট করার দরকার নাই। আচ্ছা দেখো কি বলা হয়েছে, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি -3.4 ইলেকট্রন ভোল্ট হলে 32.806 কিলো জুল। তাহলে এটা কিলো জুলে আছে। তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে একটু ইলেকট্রন ভোল্টে নিয়ে আসি, বা এই ইলেকট্রন ভোল্টকে কিলো জুলে নিয়ে যাই। কোনটা ভালো লাগে তোমাদের, যেটা ভালো লাগে। তাহলে চলো এটাকে এই জুলে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই। 32.806 ইন্টু 10 কিউব। অ্যান্সারগুলো মনে হয় একটু উইয়ার্ড আসবে, জুল। এবার এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই। 32.806 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা ইলেকট্রন ভোল্টে চলে আসলো। অ্যান্সারটা কত আসে চলো করি একটু, চলো দেখি করি কত আসে। তাহলে এটা কত আসতেছে, 32.806 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, 32.806 ইন্টু 10 কিউব ডিভাইড বাই 1.6। হ্যাঁ, এটা কত আসছে, অনেক আসছে তো আল্লাহ। 2.05 ইন্টু 10⁻23 ইলেকট্রন ভোল্ট। তাহলে এত ইলেকট্রন ভোল্ট দিয়ে কয়টা যাওয়া যাবে এটা তোমাকে চাইছে। আচ্ছা, তাহলে 3.4 ইলেকট্রন ভোল্ট দিয়ে 3.4 ইলেকট্রন ভোল্ট দিয়ে কি বলছে, কতটুকু ফ্লোরিনকে, তাই না, কতটুকু ফ্লোরিনকে অ্যানায়নে রূপান্তর করা যাবে, তার মানে ভর চাইছে বা সংখ্যা, তুমি যাই বলো। তাহলে 3.4 এই ইলেকট্রন ভোল্ট দিয়ে ফ্লোরিন থেকে ফ্লোরিন মাইনাসে পরিণত করা যায় কত গ্রাম। ফ্লোরিন মাইনাসে যদি পরিণত করি তাহলে কত গ্রাম হয়। ফ্লোরিনের ভর হচ্ছে তোমার 9, তো তাহলে 19 গ্রাম। মানে তুমি যদি এত ইলেকট্রন ভোল্ট শক্তি দাও, তাহলে ফ্লোরিন থেকে ফ্লোরিন মাইনাস যখন হবে তখন কয় গ্রাম হচ্ছে, 19 গ্রাম হচ্ছে। ভাই জিনিসটা বুঝি নাই, দেখো ফ্লোরিন গ্যাস, এটা ইলেকট্রন গ্রহণ করে, এখানে কি হয়েছে, ফ্লোরিন মাইনাস, এটা হয়েছে না ভাইয়া? হ্যাঁ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে, এবং এই ডেল্টা এইচ এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ দেওয়াই আছে, 3.4 ইলেকট্রন ভোল্ট। তো তুমি দেখো এটা কি 1 মোল, এটা কি আমার 1 মোল, এটাও আমার কি 1 মোল, তাই না ভাইয়া? 1 মোল, 1 মোল মানে কয় গ্রাম, 19 গ্রাম, 1 মোল মানে 19 গ্রাম। তাহলে দেখো এত ইলেকট্রন ভোল্ট শক্তি দিয়ে ফ্লোরিন থেকে ফ্লোরিন মাইনাসে তুমি যদি আসো, কত গ্রাম হয়, 19 গ্রাম ফ্লোরিন মাইনাস, মানে ফ্লোরিন থেকে ফ্লোরিন মাইনাসে যাওয়া যায়। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট দিয়ে কতটুকু যাওয়া যাবে, এটা তোমাকে বের করতে হবে। আর তোমার প্রশ্নে যেটা ডিজায়ার্ড আছে 2.05 ইন্টু 10⁻23 ইলেকট্রন ভোল্ট দিয়ে, তাহলে এখানে কত হবে, 19 ইন্টু 2.05 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 3.4, ঠিক আছে, এত গ্রাম। তাহলে চলো করি, অ্যান্সারটা মনে হয় বেশ বড় আসবে। 19 ইন্টু 2.05 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 3.4, তাহলে কত আসতেছে, 1.15 দেওয়া যায় এটাকে, 1.14 যদি আসছে, বাট 1.15 দিলাম 10⁻24। এই যে এত গ্রাম। জিনিসটা হচ্ছে দেখো, 1 মোল ফ্লোরিন থেকে, মানে 19 গ্রাম ফ্লোরিন থেকে তুমি যদি ফ্লোরিন মাইনাসে আসো, তাহলে তোমার শক্তি লাগে 3.4 ইলেকট্রন ভোল্ট, মানে নির্গত হয়। তুমি উল্টাভাবে বলো, 3.4 ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয় যদি
ফ্লোরিন থেকে ফ্লোরিন মাইনাসে যায় তাহলে 1 মোল মানে 19 গ্রাম, এই যে দেখো লিখে ফেলছি। তারপর 1 ইলেকট্রন বোর্ড থেকে কত, আর এই যে আমার ডিজায়ার যেটা আছে, যেটা কোশ্চেনে চাইছে সেটা দিয়ে করে ফেলছে। ঠিক আছে, সো এখানে যা অ্যান্সার আসছে তাই। আচ্ছা, আশা করি সবাই বুঝছি এটা। মানে নর্মাল আয়নীকরণ শক্তিতে আমরা যে ম্যাথগুলো করছিলাম ওইগুলাই। দেখো এবার আমরা কিছু ছোট ছোট কোয়েশ্চেন সলভ করি। ওকে, এ বি সি ডি মৌলের প্রচলিত প্রতীক নয়, উদ্দীপকের বি ও ডি মৌলের ইলেকট্রন আসক্তির তুলনামূলক পরিচয় দাও। আচ্ছা, বি আর ডি, তাহলে এই দুটাকে ডিসাইড করলেই হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 2, তাহলে 2s2 2p2 2p5 শেষ কক্ষপথের তো, তাহলে 2s2 2p5, তাহলে 2 নাম্বার পর্যায়ে আর 17 নাম্বার গ্রুপ, তাহলে এটা হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, আর এটা হচ্ছে 3s2, এনে 3 আছে তো, তাহলে 3s2 3p5, তাহলে 3 নাম্বার পর্যায়ে 5 2 7, 7 যোগ 10 17, তাহলে এটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, বি আর ডি মৌল, আল্লাহ এটা তো করলাম। ফ্লোরিন আর ক্লোরিন ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হবে, কার বেশি হবে? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হবে। কারণ কি ওই যে কারণ হচ্ছে চার্জ ডেন্সিটি, কারণ হচ্ছে ভাইয়া চার্জ ডেন্সিটি, সবচেয়ে ইম্পর্টেন্ট রিজন হচ্ছে চার্জ ডেন্সিটি। চার্জ ডেন্সিটির সাথে তোমাকে যদি বলা হয় রিলেশন কীরকম, 1/EA ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে এখানে চার্জ ডেন্সিটি কার বেশি, চার্জ ডেন্সিটি কার বেশি ভাই, চার্জ ডেন্সিটি কার বেশি, যেহেতু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি তাহলে তার চার্জ ডেন্সিটি কী হবে, কম হবে, আর ফ্লোরিনের চার্জ ডেন্সিটি বেশি হবে। এই তো মোটামুটি এটি হচ্ছে রিজন। দেখো এবিসি মৌলের প্রচলিত প্রতীক নয়, সি এর ইলেকট্রন আসক্তি, সি এর ইলেকট্রন আসক্তি এ এর ইলেকট্রন আসক্তি অপেক্ষা বেশি। সি হচ্ছে তোমার ক্লোরিন, কেমনে বুঝছেন ভাই, তৃতীয় পর্যায়ে 17 নম্বর গ্রুপ, আর দ্বিতীয় পর্যায়ে 17 নম্বর গ্রুপ, এটা হচ্ছে ফ্লোরিন। মাত্র অ্যান্সার দিলাম, এটা আর বলতেছি না, একই অ্যান্সার সেম অ্যান্সার। কোনটির ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি, ক্লোরিনের। কোনটির ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি, ক্লোরিনের। ওই যে গ্রুপ 17-এর, তাহলে আমরা বুঝে গেলাম গ্রুপ 17-এর ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। আচ্ছা, কোনটির ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি, সো আমরা এটাতে আসি। এবার কি বলছে, হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির মান টেবিলে দেখানো হয়েছে। নিচের কোনটি সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ভাইয়া ফ্লোরিন, যদিও আমরা এখনো তড়িৎ ঋণাত্মকতা পড়ি নাই, বাট এটাও আগের মতোই, যদিও পড়ি নাই, বাট এটা একই জিনিস, সাইজ কমে, তাহলে এই বরাবর তড়িৎ ঋণাত্মকতা ইংলিশ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি এই বরাবর বাড়ে, তাহলে স্বাভাবিকভাবেই পর্যায় সারণীর উপরে যে আছে তারই তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে, তাহলে অ্যান্সার হবে ফ্লোরিন। ঠিক আছে, এটা যদিও তড়িৎ ঋণাত্মকতার পার্ট, এটা আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ আবার বলবো। উদ্দীপকটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্ন উত্তর দাও। জেড এর ইলেকট্রন আসক্তি, জেড একই প্রশ্ন ঘুরে ফিরে দেখো অনেকবার আসছে, জেড এর ইলেকট্রন আসক্তি, জেড কে ক্লোরিন, বারবার কিন্তু এটাই আসতেছে। গ্রুপ 16-এও কিন্তু একটা এক্সেপশনাল হয়, আমি তোমাদের কিন্তু দেখাইছিলাম, গ্রুপ 16 দেখাইছি না, গ্রুপ 16 যে একটা এক্সেপশনাল ঘটে, এই যে দেখো গ্রুপ 16-এও কিন্তু একটা এক্সেপশনাল ঘটে, কিন্তু এটা বেশি পরীক্ষা আসে না, আসে ম্যাক্সিমাম টাইমে গ্রুপ 17 বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট বলো বা যাই বলো। এটা কিন্তু দুইভাবে আমি বলছি, তোমাদের চার্জ ডেন্সিটি দিয়েও বললাম, আবার বাসের কনসেপ্টটা দিয়েও বলছি, পাবলিক বাস কনসেপ্ট বলে আর কি ওটাকে, সো এটা দিয়েও বলছি, সো মনে রাখো এটা। আচ্ছা, সো এখানে দেখো কোনটার ইলেকট্রন আসক্তি বেশি হবে, কেন বেশি হবে, তাহলে ক্লোরিনেরটা বেশি হবে, ফ্লোরিনেরটা কম হবে। কেন হবে এগুলো আমরা সব এক্সপ্লেন করে ফেলছি, এগুলো আমাদের সব ডান। ঠিক আছে, সো এই হচ্ছে পার্ট, দ্যাটস ইট। সো আশা করি সবাই আমরা ইলেকট্রন আসক্তির পুরো পার্টটা বুঝছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরের পার্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।